নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। ফাতিমা, রফিক আসছে। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কতদিন পরে আপনি একজন আমার চিনতেন? সবচেয়ে কঠিন টান। হ্যাঁ, শুনে আল্লাহর দোহাই লাগে, রফিক আপনার দেখতে আসলে রাগারাগি করেন না। আপনি নিজের সন্তানের কথা চিন্তা করেন। বান্ধব এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প, হয়তো আমাকে কখনোই ছাড় দাওনি সারা। নানা বাড়িতে এর আগে আসছিস? ছোটবেলা আসছে তো মনে নেই। কেমন লাগছে গ্রামটা? করছস? আমার মনে হচ্ছে কি ফুফা আমাকে নিয়ে অনেক চাপ নিচ্ছে, তাই রাজি হয়ে গেলাম। এই কাজটা এখন তুই একটু মন দিয়ে কর। তুই অনলাইনে যে কাজটা করস না, মার্কেটটা তো ফ্লাকচুয়েট করে। কি বল? যত যাই বল, তোর তো এমন একটা সংসার আছে, 2 দিন পর তুই বাপ হবি। ওই সামান্য টাকায় কি সংসার চলে? ফুফা গোল করছে। ও আচ্ছা, ঠিক আছে। একটা কথা, এই ফুফু, বল। তুমি সত্যি অনেক ভালো একটা ফুফু। তাই নাকি? আমাকে এলাকার যত ফুফু আছে না, সব করছে না। কে বলেছে? আমি জানি। সবাই খারাপ, আল্লাহ দিয়ে হয় না। যে মানুষ ভালো সে ভালোই, আর যে খারাপ সে খারাপ। এখানে ফুপু খালার সাথে সম্পর্ক নাই। ফুফু, এই যে তুমি যে কথা কইতাছ, এটা কিন্তু কথা না। এই কথাগুলো যদি সেদিন বলতে, তাহলে আমাদের জীবনটা এরকম হতো না। আমি কোন মুখে যাব তাদের সামনে? স্বামী, তোমার বাবা অসুস্থ, তুমি তোমার বাবার কাছে যাবা। বাবার কাছে তার সন্তান কখনো অপরাধী না, আর বাবার কাছে যাওয়ার জন্য কোনো যুক্তিও লাগে না। তখন আমি মালিক পক্ষই ছিলাম, বাট এখন সিচুয়েশন ভিন্ন। এখন আমি মালিক, আর এখন আপনি আমার চারপাশে ঘুরঘুর করবেন সেটা আমি হতে দেব না। ফাহাদ, তোমার এই অহংকার একদিন তোমাকে ধ্বংস করে দিবে। এটা আমার অহংকার না, জানছে স্যার। বন্ধুরা, ফাহাদের এক জেদ কি তবে সব শেষ করে দেবে? নিজের মামার বাড়ি বিক্রি করে দিয়ে ফাহাদ কি বড় কোনো বিপদে পড়ছে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এটা আমাদেরই গল্প নাটকের ৪৫তম আগামী পর্বে কি ঘটতে যাচ্ছে। সায়রা আর ফাহাদের মুখোমুখি যুদ্ধ এবার কোন দিকে মোড় নেবে? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের ৪৪ নম্বর পর্বে আমরা দেখলাম এক আবেগঘন পুনর্মিলন। দীর্ঘদিনের মান অভিমান ভুলে বড় ভাই যখন রফিককে ক্ষমা করে দিলেন, তখন যেন ঘরের ভেতর জমে থাকা বরফ এক নিমিষেই গলে গেল। রফিকের চোখে তখন অপরাধবোধ আর স্বস্তির মিশ্র ছাপ। সে যেন নতুন করে পরিবারকে ফিরে পেল। বড় ভাই যখন নিজের হাতে রফিকের পছন্দের মুড়ি ঘন্ট রান্না করার নির্দেশ দিলেন, তখন তা শুধু একটি খাবার নয়, বরং সম্পর্ক জোড়া লাগানোর এক নিঃশব্দ ভাষা হয়ে উঠল। এই দৃশ্যের পর থেকেই নাটকের আবহাওয়া বদলে যেতে শুরু করে। যেখানে আগে দূরত্ব আর অভিমান ছিল, সেখানে এখন ধীরে ধীরে জায়গা নিচ্ছে মায়া আর দায়িত্ববোধ। রফিকও যেন নিজেকে বদলানোর প্রতিশ্রুতি দিচ্ছে। চোখে মুখে তার সেই সংকল্প স্পষ্ট। পরিবারের অন্য সদস্যরাও স্বস্তির নিঃশ্বাস ফেলছে, কারণ তারা বুঝতে পারছে ভাঙনের জায়গায় আবার বন্ধন তৈরি হচ্ছে। অন্যদিকে ঢাকার ব্যস্ত ব্যবসায়িক অঙ্গনে ঠিক তার উল্টো চিত্র। সেখানে সম্পর্কের জায়গায় প্রতিযোগিতা আর বিশ্বাসের জায়গায় সন্দেহ। সায়রা হঠাৎ করেই ফাহাদের অফিসে এসে উপস্থিত হয়।
তার চোখে মুখে রাগ আর চ্যালেঞ্জের ছাপ স্পষ্ট। অফিসের পরিবেশ মুহূর্তেই থমথমে হয়ে ওঠে, যেন ঝড় আসার আগে নিস্তব্ধতা। সায়রা কোনো ভূমিকা না করেই সরাসরি ফাহাদকে আক্রমণ করে বসে। তার কণ্ঠে ছিল তীব্র ক্ষোভ। সে অভিযোগ তোলে যে ফাহাদ তার কোম্পানির ক্লায়েন্টদের ধীরে ধীরে নিজের দিকে টেনে নিচ্ছে। কথার প্রতিটি বাক্যে যেন আগুন ঝরছিল, আর অফিসের কর্মচারীরা দূর থেকে নিঃশব্দে সবকিছু লক্ষ্য করছিল। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল যে কোনো সময় বড় ধরনের বিস্ফোরণ হতে পারে। কিন্তু ফাহাদ একেবারেই বিচলিত হয়নি, বরং সে তার স্বভাব সুলভ ঠান্ডা আত্মবিশ্বাস নিয়ে সায়রার দিকে তাকিয়ে থাকে। তার চোখে ছিল এক ধরনের হিসেবি দৃঢ়তা। সে স্পষ্ট করে জানিয়ে দেয়, এটা কোনো সাধারণ ব্যবসায়িক প্রতিযোগিতা নয়, বরং তার কাছে এটা হিসেব চুকানো। তার এই কথার ভেতরে লুকিয়েছিল অতীতের কোনো অজানা দ্বন্দ্বের ইঙ্গিত, যা দর্শকদের মনে আরও কৌতূহল তৈরি করে। এই পুরো ঘটনাটির মাঝখানে একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। ফাহাদের সহকারী যখন সায়রাকে কফি অফার করতে চায়, সেই সময় সায়রার তীক্ষ্ণ চাহনি আর ফাহাদের স্থির দৃষ্টি একে অপরের দিকে আটকে যায়। এই নীরব দৃষ্টির লড়াই যেন বলে দিচ্ছিল, তাদের দ্বন্দ্ব শুধু ব্যবসার সীমায় আটকে নেই, এর পেছনে রয়েছে ব্যক্তিগত ইগো, হয়তো আরও গভীর কোনো সম্পর্কের ইতিহাস। অন্যদিকে গল্প হঠাৎ করেই নতুন মোড় নেয় যখন সমীর একটি ভয়ঙ্কর খবর জানতে পারে। তার বাবা স্ট্রোক করেছেন। এই খবরটি তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়, কিন্তু এর চেয়েও বড় ধাক্কা ছিল পরের সংবাদটি। ফাহাদ তার মামার বাড়ি বিক্রি করে দিয়েছে। মুহূর্তেই সমীরের পৃথিবী যেন ভেঙে পড়ে, আর তার মনে জন্ম নেয় তীব্র রাগ, হতাশা আর প্রতিশোধের আগুন। সমীর প্রথমে যেন কিছুই বিশ্বাস করতে পারছিল না। তার মাথার ভেতর বারবার একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, ফাহাদ কিভাবে এমনটা করতে পারল? মামার বাড়ি শুধু একটি সম্পত্তি নয়, সেটি ছিল তাদের শৈশবের স্মৃতি, পরিবারের আবেগ আর নিরাপত্তার প্রতীক। এই বিশ্বাসঘাতকতার খবর শুনে সমীরের ভেতরে জমে থাকা কষ্ট ধীরে ধীরে রাগে পরিণত হতে থাকে। সে তড়ঘড়ি করে গ্রামে ফেরার সিদ্ধান্ত নেয়। বাবার অসুস্থতার চিন্তা আর ফাহাদের প্রতারণা দুটোই তাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছিল। যাত্রাপথে তার চোখে বারবার ভেসে উঠছিল পুরনো দিনের ছবি, মামার বাড়ির উঠান, শৈশবের খেলাধুলা আর পরিবারের একসাথে কাটানো মুহূর্তগুলো। এখন সবকিছুই যেন হুমকির মুখে। এদিকে ফাহাদের চরিত্র ক্রমশ আরও অন্ধকার দিকে এগোতে থাকে। নিজের উন্নতি আর প্রতিশোধের নেশায় সে এমন এক পথে হাঁটছে যেখান থেকে ফেরাটা কঠিন। মামার সই জাল করে বাড়ি বিক্রি করার মতো সিদ্ধান্ত প্রমাণ করে সে এখন আর নৈতিকতার কোনো সীমার মধ্যে নেই। তার কাছে সম্পর্কের চেয়ে স্বার্থই বড় হয়ে উঠেছে। অন্যদিকে সায়রাও চুপ করে বসে থাকার মেয়ে নয়। ফাহাদের এই বেআইনি কাজের খবর পেয়ে সে নিজের মতো করে পরিকল্পনা সাজাতে শুরু করে। তার মাথায় এখন একটাই লক্ষ্য, ফাহাদকে আইনের জালে ফাঁসানো। সে বুঝতে পেরেছে সরাসরি লড়াইয়ে না গিয়ে এবার কৌশলেই জিততে হবে। গ্রামে পৌঁছানোর আগেই সমীর নিজের ভেতরে এক কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে। এবার সে আর চুপ করে থাকবে না। এতদিন সে সম্পর্কের কথা ভেবে অনেক কিছু সহ্য করেছে, কিন্তু এবার বিষয়টা তার পরিবারের অস্তিত্বের প্রশ্ন। তার চোখে এখন এক ধরনের কাঠোর্য, যা আগে কখনো দেখা যায়নি। গ্রামে পৌঁছে প্রথমেই সে বাবার কাছে যায়। অসুস্থ বাবাকে বিছানায় শুয়ে থাকতে দেখে তার বুকটা হু হু করে ওঠে। বাবার দুর্বল হাতটি নিজের হাতে নিয়ে সে চুপচাপ বসে থাকে। কোনো কথা নেই, শুধু চোখের ভাষায় হাজারো অনুভূতি আদান প্রদান হয়। এই দৃশ্যটি এতটাই আবেগঘন যে দর্শকদের চোখে জল আসা স্বাভাবিক, কিন্তু এই আবেগ বেশিক্ষণ স্থায়ী হয় না। বাবার কাছ থেকেই সমীর আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। ফাহাদ কিভাবে ধাপে ধাপে সবকিছু পরিকল্পনা করেছে, কিভাবে সই জাল করা হয়েছে। এই কথাগুলো শুনে সমীরের ভেতরের রাগ যেন আগুনের মতো জ্বলে ওঠে। সে বুঝতে পারে এটা শুধু একটি ভুল নয়, বরং সুপরিকল্পিত প্রতারণা। অন্যদিকে শহরে বসে ফাহাদ তার পরবর্তী পদক্ষেপ নিয়ে ব্যস্ত। সে জানে সমীর খুব শীঘ্রই তার সামনে এসে দাঁড়াবে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই সম্ভাবনাও তাকে খুব একটা চিন্তিত করছে না, বরং তার মুখে এক রহস্যময় হাসি, যেন সে আরও বড় কোনো চাল দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সমীর আর দেরি না করে সরাসরি শহরের উদ্দেশ্যে রওনা দেয়। তার মনে এখন একটাই লক্ষ্য, ফাহাদের মুখোমুখি হওয়া এবং সব কিছুর জবাব নেওয়া। পথে যেতে যেতে সে নিজের ভেতরে কথোপকথন চালিয়ে যায়,
কি বলবে, কিভাবে বলবে, আর যদি ফাহাদ অস্বীকার করে তাহলে কি করবে? তার প্রতীকী ভাবনায় ফুটে উঠছে জমে থাকা ক্ষোভ আর ন্যায়বোধের লড়াই। শহরে পৌঁছে সে সরাসরি ফাহাদের অফিসে চলে যায়। অফিসের দরজা ঠেলে ভেতরে ঢোকার মুহূর্তেই পরিবেশটা যেন আবার ভারী হয়ে ওঠে। কর্মচারীরা একে অপরের দিকে তাকায়। তারা বুঝতে পারে কিছু একটা বড় ঘটনা ঘটতে যাচ্ছে। সমীরের চোখে তখন কোনো দ্বিধা নেই, শুধু দৃঢ়তা। ফাহাদ চেয়ারে বসেছিল, যেন সে আগেই সব কিছুর জন্য প্রস্তুত। সমীরকে দেখেও সে অবাক হওয়ার ভান করে না, বরং শান্ত গলায় বলে, অবশেষে তুমি এলে। এই একটি বাক্যই পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। সমীর আর নিজেকে সামলাতে পারে না। সে সরাসরি বাড়ি বিক্রির কথা তোলে এবং জবাব দাবি করে। দুজনের মধ্যে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা। সমীর একের পর এক প্রশ্ন ছুড়ে দেয়, বিশ্বাস, সম্পর্ক আর প্রতারণার কথা তুলে ধরে। কিন্তু ফাহাদ নিজের অবস্থান থেকে এক চুলও নড়ে না। সে উল্টো যুক্তি দেখাতে থাকে। তার মতে যা করেছে তা ন্যায্য, কারণ সে তার প্রাপ্যটাই নিচ্ছে। এই কথাগুলো শুনে সমীরের রাগ চরমে পৌঁছে যায়। ঠিক এই সময়েই দরজার বাইরে একটি পরিচিত কণ্ঠ শোনা যায়। সায়রা সেখানে এসে উপস্থিত হয়েছে। তার মুখে এক রহস্যময় আত্মবিশ্বাস, যেন সে এমন কিছু জানে যা এই পুরো পরিস্থিতিকে মুহূর্তেই বদলে দিতে পারে। সায়রা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে। তার উপস্থিতিতেই যেন ঘরের বাতাস আরও ভারী হয়ে ওঠে। সমীর আর ফাহাদ দুজনেই কিছুক্ষণের জন্য থেমে যায়। সায়রার চোখে তখন অদ্ভুত এক আত্মবিশ্বাস, যেন সে জানে এই মুহূর্তে নিয়ন্ত্রণ তার হাতেই। সে শান্ত গলায় বলে, তোমাদের ঝগড়া পরে করো, আগে এটা দেখো। কথাটা বলেই সে তার ব্যাগ থেকে কিছু কাগজ বের করে টেবিলের ওপর রাখে। ফাহাদের চোখ এক ঝলকে কাগজগুলোর দিকে যায়, আর মুহূর্তেই তার মুখের ভাব পাল্টে যায়। এতক্ষণ যে মানুষটা অটল ছিল, তার ভেতরে হালকা অস্থিরতা দেখা দিতে শুরু করে। সমীর দ্রুত কাগজগুলো হাতে তুলে নেয়। সেখানে স্পষ্ট প্রমাণ, মামার সই জাল করার ডকুমেন্ট, লেনদেনের কাগজপত্র, এমনকি কিছু অডিও রেকর্ডেরও ট্রান্সক্রিপ্ট আছে। সব কিছু যেন ফাহাদের বিরুদ্ধে এক শক্ত প্রমাণের জাল তৈরি করেছে। সমীর বিস্মিত হয়ে সায়রার দিকে তাকায়। সে বুঝতে পারে এই লড়াইয়ে সায়রা অনেক আগে থেকেই প্রস্তুত ছিল। ফাহাদ এবার নিজেকে সামলানোর চেষ্টা করে। সে হালকা হেসে বলে, এগুলো দিয়ে কিছুই প্রমাণ হবে না। কিন্তু তার কণ্ঠে আগের সেই দৃঢ়তা নেই। সায়রা এক পা এগিয়ে এসে দৃঢ়ভাবে বলে, এইবার খেলা শেষ ফাহাদ, আইন তোমার জন্য অপেক্ষা করছে। তার কথায় এমন একটা নিশ্চয়তা ছিল যা পুরো পরিস্থিতিকে অন্য মাত্রায় নিয়ে যায়। ঘরের ভেতর তখন নিস্তব্ধতা। সমীরের চোখে রাগের পাশাপাশি এক ধরনের স্বস্তিও দেখা যায়। অবশেষে সত্য সামনে আসছে। আর ফাহাদ, সে চুপচাপ দাঁড়িয়ে থাকে, যেন দ্রুত কোনো নতুন পরিকল্পনা মাথায় ঘুরছে। হাসপাতালের করিডোরে বসে সে বারবার দিনের ঘটনাগুলো মনে করতে থাকে। ফাহাদের কথা, সায়রার প্রমাণ আর বাবার নিস্তেজ মুখ, সবকিছু মিলিয়ে যেন এক ভয়ঙ্কর ধাঁধা তৈরি হয়েছে, যার উত্তর তাকে খুঁজে বের করতেই হবে। হঠাৎ করেই সায়রা এসে তার পাশে বসে। কিছুক্ষণ চুপ থেকে সে ধীরে বলে, আমরা যদি এখন থেমে যাই তাহলে ও জিতে যাবে। সমীর মাথা তোলে। তার চোখে ক্লান্তি থাকলেও ভেতরে আগুন এখনো জ্বলছে। সে বুঝতে পারে এই লড়াই শুধু ব্যক্তিগত নয়, এটা সত্যের জন্য লড়াই। পরের দিন সকালে তারা নতুন পরিকল্পনা শুরু করে। সায়রা তার পরিচিত এক আইনজীবীর সাথে যোগাযোগ করে, আর সমীর চেষ্টা করে মামার সাথে ঘটনার পুরো সত্যটা জানার। ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকে নতুন তথ্য, কিছু সাক্ষী, কিছু লুকানো লেনদেন আর কিছু অডিও ক্লিপ, যা পুরো কেসটাকে ঘুরিয়ে দিতে পারে। অন্যদিকে ফাহাদও থেমে নেই। সে বুঝতে পেরেছে এবার প্রতিপক্ষ শক্ত, তাই সে আরও বড় চাল দেওয়ার প্রস্তুতি নেয়। তার ফোনালাপে বোঝা যায় সে এমন কারো সাহায্য নিচ্ছে যার প্রভাব অনেক দূর পর্যন্ত পৌঁছায়। তার পরিকল্পনা এবার শুধু নিজেকে বাঁচানো নয়, বরং পুরো খেলাটাকেই নিজের নিয়ন্ত্রণে নেওয়া। ঠিক তখনই একটা নতুন রহস্য সামনে আসে। সমীর জানতে পারে এই পুরো ঘটনার পেছনে শুধু ফাহাদ নয়, আরও কেউ জড়িত থাকতে পারে। এমন কেউ যাকে তারা এতদিন নিজেদের খুব কাছের মানুষ বলে বিশ্বাস করেছিল। সমীর থমকে যায়, সায়রার দিকেও তাকায়। দুজনেই বুঝতে পারে এবার খেলা আরও জটিল হতে যাচ্ছে। সমীরের মাথায় যেন বাজ পড়ার মতো অবস্থা। আরও কেউ জড়িত, এই কথাটা তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। সে এক এক করে সব পরিচিত মুখ মনে করতে থাকে। কে হতে পারে সেই বিশ্বাসঘাতক যে এতদিন পাশে থেকে সব দেখেছে, আবার আড়াল থেকে সবকিছু নিয়ন্ত্রণ করেছে?
সায়রাও বিষয়টা নিয়ে গভীরভাবে ভাবতে থাকে। সে বলে, ফাহাদ একা এত বড় খেলা খেলতে পারবে না, নিশ্চয়ই কেউ তাকে তথ্য দিচ্ছে। এই কথায় সমীরের সন্দেহ আরও ঘনীভূত হয়। তারা সিদ্ধান্ত নেয় এখন থেকে কাউকেই পুরোপুরি বিশ্বাস করা যাবে না। তারা আবার নতুন করে প্রমাণ খোঁজা শুরু করে। পুরনো কল লিস্ট, মেসেজ, লেনদেন সবকিছু খুঁটিয়ে দেখা হয়। আর তখনই সামনে আসে একটি চমকপ্রদ তথ্য। ফাহাদের সাথে নিয়মিত যোগাযোগ ছিল এমন একজনের, যাকে সমীর নিজের পরিবারেরই একজন বলে ভেবেছিল। এই তথ্য পেয়ে সমীর স্তব্ধ হয়ে যায়। তার চোখে অবিশ্বাস, সে যেন কিছুতেই মেনে নিতে পারছে না। সায়রা ধীরে বলে, আমাদের ওর সাথে সরাসরি কথা বলতে হবে, সত্য ওর মুখ থেকেই বের করতে হবে। অন্যদিকে সেই রহস্যময় ব্যক্তি একটি অন্ধকার ঘরে বসে কারো সাথে ফোনে কথা বলছে। তার কণ্ঠে চাপা উত্তেজনা। ওরা অনেক কাছাকাছি চলে এসেছে, এখন ভুল করার সময় না। সমীরের মুখ ফ্যাকাশে হয়ে যায়। ঘরের ভেতর আবার নেমে আসে এক ভয়ঙ্কর নীরবতা। সমীরের হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। সে কাঁপা গলায় বারবার কলব্যাক করার চেষ্টা করে, কিন্তু লাইন আর পাওয়া যায় না। তার চোখ মুখে আতঙ্ক স্পষ্ট, মনে হচ্ছে যেন কোনো অঘটন ঘটে গেছে। সায়রা দ্রুত তার দিকে এগিয়ে আসে এবং জিজ্ঞেস করে, কি হয়েছে? কিন্তু সমীর তখনও কথা খুঁজে পাচ্ছে না। কয়েক সেকেন্ড চুপ থাকার পর সে শুধু বলতে পারে, বাবা। এর বেশি কিছু বলতে পারে না। এই একটি শব্দই পরিস্থিতির ভয়াবহতা বুঝিয়ে দেয়। সায়রার মুখও গম্ভীর হয়ে ওঠে। ফাহাদ কিছুটা দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। তার মুখের অভিব্যক্তি এবার পড়া কঠিন, যেন সে নিজেও কিছুটা বিচলিত, আবার হয়তো পুরো ঘটনাটা গভীরভাবে বিশ্লেষণ করছে। সমীর আর এক মুহূর্তেরও দেরি করে না। সে দ্রুত অফিস থেকে বেরিয়ে যাওয়ার জন্য এগিয়ে যায়। যাওয়ার আগে একবার ফাহাদের দিকে তাকায়। সেই দৃষ্টিতে ছিল রাগ, কষ্ট আর অসমাপ্ত হিসাবের ইঙ্গিত। সে যেন চোখ দিয়েই বলে যায়, এই লড়াই এখানে শেষ নয়। সায়রা কিছুক্ষণ দ্বিধায় থাকে। সে কি সমীরের সাথে যাবে, নাকি এখানে থেকে ফাহাদের বিরুদ্ধে তার পরিকল্পনা এগিয়ে নেবে? শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নেয়, এই মুহূর্তে সমীরের পাশে থাকাটাই জরুরি। সে দ্রুত তার পেছনে বেরিয়ে যায়। অফিসে একা দাঁড়িয়ে থাকে ফাহাদ। চারপাশে নীরবতা। সে ধীরে ধীরে আবার চেয়ারে বসে পড়ে। টেবিলের ওপর রাখা কাগজগুলো একবার হাতে নিয়ে দেখে, তারপর ফোনের স্ক্রিনে তাকায়। তার চোখে তখন আবার সেই হিসাবি দৃষ্টি, যেন এই পুরো ঘটনাটাও তার বড় কোনো পরিকল্পনার অংশ। ক্যামেরা ধীরে ধীরে জুম আউট করে, আর ফাহাদের ঠোঁটে আবার ভেসে ওঠে হালকা এক রহস্যময় হাসি। গ্রামে পৌঁছতে পৌঁছতে সমীরের মন এক অজানা ভয় আর দুশ্চিন্তায় ভারী হয়ে ওঠে। বাড়ির সামনে লোকজনের ভিড় দেখেই তার বুক কেঁপে ওঠে। সে দৌড়ে ভেতরে ঢোকে। চারপাশে কান্নার শব্দ, উদ্বিগ্ন মুখ আর এক অদ্ভুত নিস্তব্ধতা। সে বুঝতে পারে কিছু একটা ভয়ঙ্কর ঘটে গেছে। বাবার ঘরে ঢুকে সমীর স্থির হয়ে যায়। বিছানায় শুয়ে থাকা মানুষটা যেন আগের চেয়ে আরও নিস্তেজ। ডাক্তার পাশে দাঁড়িয়ে ধীরে ধীরে মাথা নাড়েন। পরিস্থিতি খুব একটা ভালো নয়। সমীর বাবার হাত ধরে বসে পড়ে। তার চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকে। এই মুহূর্তে সব রাগ, সব প্রতিশোধের আগুন যেন নিভে গিয়ে শুধু একটি অনুভূতি জায়গা নেয়, হারানোর ভয়। সায়রা চুপচাপ দরজার পাশে দাঁড়ায়। এই পরিবারের ভাঙন আর কষ্ট তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। সে বুঝতে পারে এই লড়াই শুধু আইনের বা ব্যবসার নয়, এটা সম্পর্ক, বিশ্বাস আর ভালোবাসার লড়াই। কিন্তু ঠিক তখনই গল্পে আসে আরেকটি চমক। গ্রামের এক আত্মীয় এসে সমীরকে আলাদা করে ডাকে। সে জানায়, ফাহাদের দেখানো ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা নয়, কিন্তু পুরো সত্য নয়। মামাকে চাপ দিয়ে পরিস্থিতি তৈরি করে সেই সই নেওয়া হয়েছিল। অর্থাৎ ফাহাদ আইনের ফাঁক ব্যবহার করে নিজের কাজকে বৈধ দেখানোর চেষ্টা করেছে। এই তথ্য শুনে সমীরের চোখে আবার আগুন জ্বলে ওঠে। এবার সে আরও দৃঢ়। সে জানে সত্য প্রমাণ করতে হবে, যে কোনো মূল্যে। আর সায়রাও এবার পুরোপুরি তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। দুজনের লক্ষ্য এখন এক, ফাহাদের মুখোশ খুলে দেওয়া। অন্যদিকে ফাহাদও থেমে নেই। সে বুঝতে পেরেছে এবার প্রতিপক্ষ শক্ত, তাই সে আরও বড় চাল দেওয়ার প্রস্তুতি নেয়। তার ফোনালাপে বোঝা যায় সে এমন কারো সাহায্য নিচ্ছে যার প্রভাব অনেক দূর পর্যন্ত পৌঁছায়। তার পরিকল্পনা এবার শুধু নিজেকে বাঁচানো নয়, বরং পুরো খেলাটাকেই নিজের নিয়ন্ত্রণে নেওয়া। ঠিক তখনই একটা নতুন রহস্য সামনে আসে। সমীর জানতে পারে এই পুরো ঘটনার পেছনে শুধু ফাহাদ নয়, আরও কেউ জড়িত থাকতে পারে।
এমন কেউ যাকে তারা এতদিন নিজেদের খুব কাছের মানুষ বলে বিশ্বাস করেছিল। সমীর থমকে যায়, সায়রার দিকেও তাকায়। দুজনেই বুঝতে পারে এবার খেলা আরও জটিল হতে যাচ্ছে। সমীরের মাথায় যেন বাজ পড়ার মতো অবস্থা। আরও কেউ জড়িত, এই কথাটা তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। সে এক এক করে সব পরিচিত মুখ মনে করতে থাকে। কে হতে পারে সেই বিশ্বাসঘাতক যে এতদিন পাশে থেকে সব দেখেছে, আবার আড়াল থেকে সবকিছু নিয়ন্ত্রণ করেছে? সায়রাও বিষয়টা নিয়ে গভীরভাবে ভাবতে থাকে। সে বলে, ফাহাদ একা এত বড় খেলা খেলতে পারবে না, নিশ্চয়ই কেউ তাকে তথ্য দিচ্ছে। এই কথায় সমীরের সন্দেহ আরও ঘনীভূত হয়। তারা সিদ্ধান্ত নেয় এখন থেকে কাউকেই পুরোপুরি বিশ্বাস করা যাবে না। তারা আবার নতুন করে প্রমাণ খোঁজা শুরু করে। পুরনো কল লিস্ট, মেসেজ, লেনদেন সবকিছু খুঁটিয়ে দেখা হয়। আর তখনই সামনে আসে একটি চমকপ্রদ তথ্য। ফাহাদের সাথে নিয়মিত যোগাযোগ ছিল এমন একজনের, যাকে সমীর নিজের পরিবারেরই একজন বলে ভেবেছিল। এই তথ্য পেয়ে সমীর স্তব্ধ হয়ে যায়। তার চোখে অবিশ্বাস, সে যেন কিছুতেই মেনে নিতে পারছে না। সায়রা ধীরে বলে, আমাদের ওর সাথে সরাসরি কথা বলতে হবে, সত্য ওর মুখ থেকেই বের করতে হবে। অন্যদিকে সেই রহস্যময় ব্যক্তি একটি অন্ধকার ঘরে বসে কারো সাথে ফোনে কথা বলছে। তার কণ্ঠে চাপা উত্তেজনা। ওরা অনেক কাছাকাছি চলে এসেছে, এখন ভুল করার সময় না। সায়রার মুখও গম্ভীর হয়ে ওঠে। ফাহাদ কিছুটা দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। তার মুখের অভিব্যক্তি এবার পড়া কঠিন, যেন সে নিজেও কিছুটা বিচলিত, আবার হয়তো পুরো ঘটনাটা গভীরভাবে বিশ্লেষণ করছে। সমীর আর এক মুহূর্ত দেরি করে না। সে দ্রুত অফিস থেকে বেরিয়ে যাওয়ার জন্য এগিয়ে যায়। যাওয়ার আগে একবার ফাহাদের দিকে তাকায়। সেই দৃষ্টিতে ছিল রাগ, কষ্ট আর অসমাপ্ত হিসেবের ইঙ্গিত। সে যেন চোখ দিয়েই বলে যায়, এই লড়াই এখানেই শেষ নয়। সায়রা কিছুক্ষণ দ্বিধায় থাকে। সে কি সমীরের সাথে যাবে, নাকি এখানেই থেকে ফাহাদের বিরুদ্ধে তার পরিকল্পনা এগিয়ে নেবে? শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নেয় এই মুহূর্তে সমীরের পাশে থাকাটাই জরুরি। সে দ্রুত তার পেছনে বেরিয়ে যায়। অফিসে একা দাঁড়িয়ে থাকে ফাহাদ। চারপাশে নীরবতা। সে ধীরে ধীরে আবার চেয়ারে বসে পড়ে। টেবিলের ওপর রাখা কাগজগুলো একবার হাতে নিয়ে দেখে, তারপর ফোনের স্ক্রিনে তাকায়। তার চোখে তখনও আবার সেই হিসেবি দৃষ্টি, যেন এই পুরো ঘটনাটাও তার বড় কোনো পরিকল্পনার অংশ। ক্যামেরা ধীরে ধীরে জুম আউট করে, আর ফাহাদের ঠোঁটে আবার ভেসে ওঠে হালকা এক রহস্যময় হাসি। গ্রামে পৌঁছাতে পৌঁছাতে সমীরের মন এক অজানা ভয় আর দুশ্চিন্তায় ভারী হয়ে ওঠে। বাড়ির সামনে লোকজনের ভিড় দেখেই তার বুক কেঁপে ওঠে। সে দৌড়ে ভেতরে ঢোকে। চারপাশে কান্নার শব্দ, উদ্বিগ্ন মুখ আর এক অদ্ভুত নিস্তব্ধতা। সে বুঝতে পারে কিছু একটা ভয়াবহ ঘটে গেছে। বুড়বার ঘরে ঢুকে সমীর স্থির হয়ে যায়। বিছানায় শুয়ে থাকা মানুষটা যেন আগের চেয়ে আরও নিস্তেজ। ডাক্তার পাশে দাঁড়িয়ে ধীরে ধীরে মাথা নাড়েন। পরিস্থিতি খুব একটা ভালো নয়। সমীর বাবার হাত ধরে বসে পড়ে। তার চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকে। এই মুহূর্তে সব রাগ, সব প্রতিশোধের আগুন যেন নিভে গিয়ে শুধু একটাই অনুভূতি জায়গা নেয়, হারানোর ভয়। সায়রা চুপচাপ দরজার পাশে দাঁড়িয়ে থাকে। এই পরিবারের ভাঙন আর কষ্ট তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। সে বুঝতে পারে এই লড়াই শুধু আইনের বা ব্যবসার নয়, এটা সম্পর্ক, বিশ্বাস আর ভালোবাসার লড়াই। কিন্তু ঠিক তখনই গল্পে আসে আরেকটি চমক। গ্রামের এক আত্মীয় এসে সমীরকে আলাদা করে ডাকে। সে জানায় ফাহাদের দেখানো ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা নয়, কিন্তু পুরো সত্যও নয়। মামাকে চাপ দিয়ে পরিস্থিতি তৈরি করে সেই সই নেওয়া হয়েছিল। অর্থাৎ ফাহাদ আইনের ফাঁক ব্যবহার করে নিজের কাজকে বৈধ দেখানোর চেষ্টা করেছে। এই তথ্য শুনে সমীরের চোখে আবার আগুন জ্বলে ওঠে। এবার সে আরও দৃঢ়। সে জানে সত্য প্রমাণ করতেই হবে, যে কোনো মূল্যে। আর সায়রাও এবার পুরোপুরি তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। দুজনের লক্ষ্য এখন এক, ফাহাদের মুখোশ খুলে দেওয়া। দূরে কোথাও দাঁড়িয়ে ফাহাদ ফোনে কারো সাথে কথা বলছে। তার কণ্ঠে চাপা হাসি। খেলা তো এখনই শুরু হলো। আপনাদের কি মনে হয়, ফাহাদ কি সত্যিই তার মামার বাড়ি বিক্রি করে ঠিক করেছে, নাকি সায়রার সাথে পাল্লা দিতে গিয়ে সে অন্ধ হয়ে গেছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। নাটকের পরবর্তী টুইস্টগুলো সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী এপিসোড রিভিউতে।